আজকে আমরা কি পড়বো? গুবাক তরুষ পড়া ছিল স্যার। না, তার আগে আর একটা বলেছিলাম না? জি স্যার, প্রবন্ধ। প্রবন্ধ ছিল আর বঙ্গভাষাও ছিল। আচ্ছা, প্রবন্ধটা কি সবাই পড়েছেন একবার করে? জি স্যার। পড়েন নাই? আচ্ছা আমি আচ্ছা, আমরা তাহলে আজকে প্রবন্ধটা আমরা পড়বো, কেমন? প্রবন্ধটা সবাই পড়েছেন তো নাকি? স্যার জি একটু স্যার। বুঝিয়ে দেন, হালকা পড়াই দেন। প্রবন্ধ কাকে বলে? জি স্যার আমি পড়েছি। হ্যাঁ, তো প্রবন্ধ কাকে বলে বলেন তো দেখি, একটু শুনি। প্রবন্ধটা কি জিনিস? তার মানে সবাই পড়েছেন, বুঝতে পেরেছি। আচ্ছা, প্রবন্ধটা বই সবার সামনে আছে না এখন খোলা? জি স্যার। আছে? জি স্যার। আছে, গুড। আমার এখানে একটু যান্ত্রিক ত্রুটি ছিল, সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, প্রবন্ধ হলো সাহিত্যের অন্যান্য শাখা, আমরা জানি। সেটা যেরকম আলোচিত, প্রবন্ধটা ঠিক ততটা আলোচিত না। আমরা জানি যে কবিতা, উপন্যাস, ছোট গল্প এবং নাটক এই সাহিত্যের সৃষ্টিশীল মাধ্যম। এটাই হলো সাহিত্যের আঙ্গিক, বলতে এগুলোকেই বোঝানো হয়। তো প্রথম দিকে আমরা দেখি যে প্রবন্ধটাকে ঠিক অতটুকু গুরুত্ব দেওয়া হয়নি যতটা দেওয়া হয়েছে কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্পকে। অনেক সমালোচক প্রবন্ধকে সাহিত্যের কাতারে প্রথমে আনতেই চাননি। পরবর্তীকালে আমরা দেখি যে অনেকেই আবার বলেছেন এটা দ্বিতীয় শ্রেণীর সাহিত্য রূপ। কিন্তু আধুনিক কালে মানুষের বুদ্ধি, যুক্তি এবং চিন্তা নির্ভরতা প্রবন্ধের যে প্রাসঙ্গিকতা, এটাকে কিন্তু পাশে রাখা যায়নি, এটাকে বহু গুণে কিন্তু বাড়িয়ে দিয়েছে। প্রবন্ধটা আসলে কি, এইটা যদি আমরা দেখি, যে প্রবন্ধ বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে একটা হচ্ছে গদ্য রচনা, এক নম্বর, এবং এই যে আলোচনা, এটা হচ্ছে বিশেষ বক্তব্য থাকে এবং বিশেষ একটি দৃষ্টিভঙ্গি থাকে, এবং এই বক্তব্যের যে অন্তর্গত যে বিষয়াবলী থাকে, সেটি কিন্তু চিন্তা এবং যুক্তির মাধ্যমে পরস্পরের মিলনে পাঠকের একটা সিদ্ধান্ত উপনীত হতে হয়। তা না হলে কিন্তু প্রবন্ধটা হয় না। অর্থাৎ অন্যান্য গল্প, উপন্যাস, কবিতা, নাটকে যে বিষয়টা আছে, প্রবন্ধটা সাহিত্য ঠিক সেরকম না। বিশেষ করে চিন্তা এবং যুক্তির যে পরস্পর মিলন, এইটা থাকতে হয় এবং একটা যুক্তিপূর্ণ সিদ্ধান্তে তাকে উপনীত হতে হয়। এবং এই ক্ষেত্রে অবশ্যই যিনি প্রবন্ধকার, তার নিজের মতামত পাঠকের জন্য অবশ্যই তিনি একটি মেসেজ দেবেন, এই বিষয়টা প্রবন্ধে স্বীকৃত। এখন এই মিলন তো নানাভাবেই হতে পারে। প্রবন্ধের ক্ষেত্রে এসের তুলনা আমরা যেরকম এসে বলি না ইংরেজিতে, এটাকেই বাংলায় প্রবন্ধতে রূপদান করা হয়েছে। তো এছাড়াও আমরা জানি যে প্রথম দিকে যে এই সংজ্ঞায় প্রথমত এখানে নিয়মতান্ত্রিকতার একটা ব্যাপার থাকে প্রবন্ধে। সম্পূর্ণ বিষয়কে উন্মোচিত করতে হয়, তা না হলে কিন্তু এটা পূর্ণাঙ্গ প্রবন্ধ হয় না। সাধারণ পাঠকের দিক থেকে লক্ষ্য রেখেই কিন্তু মানুষ, যিনি ক্রিয়েট প্রবন্ধ রচনা করেন, তিনি কিন্তু প্রবন্ধ রচনা যিনি করবেন তার কিন্তু মাথায় রাখতে হয়। এখন বক্তব্য বা বিষয় উপস্থাপনের প্রয়োজনে কখনো গল্প তো আছেই, আমরা জানি, কখনো দৃষ্টান্ত, কখনো কৌতুক, আবার কখনো সূক্ষ্ম অনুভূতি প্রয়োগের মাধ্যমে পাঠকের বুদ্ধি ও যুক্তিকে জাগ্রত করা,
এটা কিন্তু প্রবন্ধের লক্ষ্য, তবে এটি অবশ্যই ছোট গল্প, উপন্যাস কিংবা কবিতা, নাটকের মতো হবে না। প্রবন্ধে ঠিক সেরকম প্রসঙ্গ দেয়া যাবে না। এটা সম্পূর্ণ যুক্তি থাকতে হবে এবং বুদ্ধিভিত্তিক রচনাটাই হচ্ছে কিন্তু প্রবন্ধ। প্রবন্ধের মধ্যে কিছু রূপগত বৈশিষ্ট্য আছে, সেটা আমরা একটু দেখি। প্রবন্ধটা এসে ধর্মী, যেটা আমরা জানি পরিভাষা থেকে এসছে। তাই কখনো কখনো কেউ ডিসার্টেশন বলে, কেউ ডিসকোর্স বলে, কেউ থিসিস বলে। এগুলো এক একজন এক এক সময় বলেছে। প্রথম দিকে এই প্রবন্ধ নিয়েই ছিল নানা রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। কোন কোন পণ্ডিত এটাকে নিবন্ধ বলেছেন, কেউ কেউ সন্দর্ভ বলেছেন, আবার কেউ বলেছেন প্রস্তাব। কারণটা কি? যেহেতু প্রবন্ধে লেখক একটি প্রস্তাব দেন, সেজন্য এটাকে প্রস্তাব বলেছে। এই শব্দগুলোর প্রয়োগ কোথা থেকে এসছে? সংস্কৃত সাহিত্য এবং প্রাচীন মধ্যযুগের বাংলা সাহিত্যে এইগুলো আমরা লক্ষ্য করি। এই যে নিবন্ধ, সন্দর্ভ, প্রস্তাব, এগুলো যেমন সংস্কৃত সাহিত্যে আমরা লক্ষ্য করি, একই সাথে মধ্যযুগের বাংলা সাহিত্যেও লক্ষ্য করা যায়। ঊনবিংশ শতাব্দীর বাংলা গদ্য চর্চার ক্ষেত্রে এই শব্দগুলো বিশেষ অর্থে ব্যবহার করেছেন কিন্তু লেখকরা। কোন গ্রন্থের টিকা, টিকাটা কি? টিকাটা হলো একটি বিশেষ জ্ঞানের জন্য বিস্তারিত যে বিষয়টা বলা হয়, লিখে দেওয়া হয়, সেটি কিন্তু টিকা। এই টিকা অর্থে নিবন্ধন শব্দটি প্রথমে ব্যবহৃত হয়। এটা কোথায় হয়? সংস্কৃত সাহিত্যে। সন্দর্ভ শব্দটির সম্যক, কেউ বলেছেন এটা সন্দর্ভ, এর একটা সম্যক রূপে গ্রন্থন, রচনা বা সংগ্রহ, এটাও অনেক পণ্ডিত বলেছেন। এরপরে আমরা দেখি 19 শতকে বাংলা গদ্য সৃষ্টি যখন সূচনা হয়, 19 শতকে গদ্য সূচনা বলতে 19 শতকের প্রথম দিকে 1800 সালে যখন ফোর্ট উইলিয়াম কলেজে যখন প্রথম বই লেখা শুরু হয় গদ্য রচনায়, 1801 সালে কিন্তু বাংলা বিভাগ খোলা হয়। এই তখন থেকে কিন্তু গদ্য রচনা হয়, যদিও সেটা গদ্য, বাংলা গদ্য বলা যাবে না। কারণ কি, সংস্কৃত যে পণ্ডিত তারাই এই বইগুলো রচনা করেছিলেন, সেটা এখনকার আলোচনায়। মোটামুটি তখন থেকে কিন্তু বই এবং গদ্য রচনা, প্রাতিষ্ঠানিক যে গদ্য রচনা, সেটা আসে। এখানে আমরা দেখি 19 শতকে বাংলা গদ্য সৃষ্টির সূচনা পর্বে ব্যাখ্যামূলক, বিতর্কমূলক এবং বর্ণনামূলক রচনাকে প্রস্তাব বলে আখ্যায়িত করা হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখি রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, এরা গদ্যটাকে প্রস্তাব বলে চিহ্নিত করলেন, বিশেষ করে এই কয়েকজন। এরপরে আমরা দেখি রামগতি রায় ন্যায়রত্ন প্রস্তাব শব্দটিকে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস ব্যাখ্যার ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন। 19 শতকের 70 দশক থেকে মূলত গভীর চিন্তা, ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক গদ্য রচনাকে প্রবন্ধ হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ আমরা এই প্রবন্ধ পর্যন্ত আসতে আমরা অনেকগুলো কিন্তু ধাপ আমরা কিন্তু দেখলাম। যে প্রথম দিকে এটা কি বলতো? প্রথমে তো এটা ইংরেজি এসের থেকে সরাসরি আমরা প্রবন্ধ বলে থাকি, কিন্তু প্রথম দিকের পণ্ডিতরা আমরা জানি এটাকে নিবন্ধ, সন্দর্ভ, প্রস্তাব বলেছেন। এবং এগুলো কোত্থেকে এসছে? সংস্কৃত সাহিত্য এবং প্রাচীন বাংলা গদ্য থেকে আমরা এসছি, প্রাচীন। পরবর্তীকালে গদ্য রচনা যখন হয় তখন নিবন্ধ শব্দটির প্রচলন আমরা লক্ষ্য করি। এরপরে আমরা লক্ষ্য করি সন্দর্ভ, এরপরে আমরা প্রস্তাব লক্ষ্য করি। এরপরে 19 শতকের শেষের দিকে আমরা কিন্তু এই প্রবন্ধটা
পেয়েছি, এর আগে কিন্তু না। এই ধারাগুলো কিন্তু আপনাদেরকে একটু ভালো করে পড়তে হবে। 70 দশকের যে গভীর চিন্তা, ব্যাখ্যা এবং বিশ্লেষণমূলক গদ্য রচনা যে প্রবন্ধ হিসেবে আখ্যায়িত করে, বঙ্কিমচন্দ্রের বিভিন্ন বিষয় নিয়ে লেখা গদ্য রচনার সংকলনের নাম দেওয়া হয়েছে প্রবন্ধ পুস্তক। এটা কত সালে? 1879 সালে। এই এখন তখন থেকেই কিন্তু প্রবন্ধ শব্দটির ব্যাপক যে পরিচিতি, ব্যবহার বাংলা সাহিত্যে শুরু হয়। এখন প্রবন্ধ শব্দের অর্থটা কি এটা একটু আমরা জানি, আপনারা জানেন সবাই, যে প্রকৃষ্ট রূপে বন্ধন, অর্থাৎ এমন বন্ধন যেটা প্রকৃষ্ট রূপ থাকে, সেখানে কোনো অগোছালো এলোমেলো কিছুই থাকে না। কিন্তু সময়ের বিবর্তনে এর বিষয়বস্তু, প্রবন্ধের বিষয়বস্তু এবং এর রূপসৃষ্টির ক্ষেত্র পরিবর্তন ঘটেছে। যেমন আমরা জানি কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, এখানেও কিন্তু পরিবর্তন ঘটেছে। একই ধারায় প্রবন্ধ সাহিত্যেরও আমরা লক্ষ্য করি পরিবর্তন ঘটেছে। মানুষের জীবনের অন্যান্য প্রসঙ্গ যেমন সাহিত্য, সমাজ, রাজনীতি, সংস্কৃতি, দর্শন, নন্দন তত্ত্ব, বিজ্ঞান, শিক্ষা, এগুলোর প্রবন্ধ সাহিত্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ যে বিষয়গুলো, মোটামুটি অনেক বিষয়ই প্রবন্ধ সাহিত্যের অন্তর্ভুক্ত। কিন্তু সাহিত্যের ইতিহাসে প্রবন্ধরূপী এমন কিছু সৃষ্টি বিভিন্ন কালে হয়েছে যেগুলো অনেকটা মৌলিক সৃষ্টিকর্মের আওতাভুক্ত। মৌলিক সৃষ্টিটা কি এটা মনে হয় আপনারা সবাই জানেন, যে কারো গ্রন্থ, কারো বক্তব্য কিংবা কারো দ্বারা পুরোরিত না হয়ে, কারোর উপমা ব্যবহার না করে একজন সৃষ্টিশীল ব্যক্তি যখন সৃষ্টি করে, কাজ যাই সৃষ্টি করেন সেটি কিন্তু সৃষ্টিশীল কাজ। তবে এখানে আপনারা অ্যারিস্টটলের পোয়েটিক্স এর গ্রন্থের কথা শুনেছেন, তাই তো? এবং ডায়ালগের কথাও শুনেছেন। এই দুটি মৌলিক কোনো কিন্তু সাহিত্য কর্মের পর্যায়ে পড়ে না। কিন্তু অনেক মৌলিক সৃষ্টি থেকেও কিন্তু তার যে প্রাসঙ্গিকতা এবং তার যে গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। প্রবন্ধের বিষয় এবং ক্ষেত্র আমরা জানি যে একটু আগেই সাহিত্য, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি, দর্শন, নন্দন তত্ত্ব, এই যে অতি সাম্প্রতিক প্রসঙ্গ কিন্তু প্রবন্ধের বিষয় হতে পারে। অর্থাৎ যে বিষয়গুলো একটা ফরম্যাট দেওয়া থাকে, তার বাইরেও সমসাময়িক যে কোনো বিষয় যেটা সমাজের জন্য, মানব কল্যাণের জন্য, সাহিত্যের জন্য, বিজ্ঞানের জন্য, জ্ঞান জগতের জন্য, এটা কিন্তু এই বিষয়টা নিয়েও কিন্তু প্রবন্ধ রচিত হতে পারে। প্রতিটি বিষয়কে অনিবার্য ভাষারূপের মাধ্যমে উপস্থাপন করা প্রাবন্ধিকের ধর্ম। অর্থাৎ প্রবন্ধকার যিনি থাকবেন তিনি কি করবেন, যে এটাকে সুন্দর করার জন্য, উপস্থাপন করার জন্য, সুন্দর রূপে উপস্থাপন করার জন্য তিনি বেছে নিবেন এমন কিছু অনিবার্য শব্দ, যে শব্দটা মাধ্যমে প্রবন্ধ একটি সাহিত্য কর্ম হিসেবে গড়ে ওঠে। এই বিষয়টা কিন্তু প্রবন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এখন আমরা ক্লাসে বিভিন্ন সময় কিন্তু কিছু কিছু কথা বলেছি আপনাদেরকে, যে যেরকম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাঙ্গালা ভাষা এই বইতেই আছে। আপনারা প্রবন্ধটা পড়েছিলেন? কেউ পড়তে বলেছিলাম, এটা এর আগেও পড়ার কথা। বাংলা ভাষা পড়াননি আপনারা কেউ? বঙ্কিমচন্দ্রের লেখা ব্যস্ত ছিলেন সবাই, বোঝা যাচ্ছে।
আহ, সভ্যতার সংকট কয়জন পড়েছেন? স্যার পড়েছি। গুড। পড়লে হয় কি, এই যে প্রবন্ধটা কি ধরনের, এই যে যখন আমি বলবো প্রবন্ধ কয় প্রকার, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য ক্লাসের আগে যদি আপনারা একবার অন্তত পড়ে আসেন তাহলে ভালো হয়। আর আপনাদের অনেকেই আহ লেখার সময় আমি দেখেছি যে সবাই আপনারা ভালো জানেন, কিন্তু দেখা গেল কি লিখতে গেলে অনেক সময় দেরি হয়, এটা অগোছালো হয়। সেজন্য আপনারা একটু লেখার প্র্যাকটিসও করবেন। এগুলো তো আর সম্পূর্ণ মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আপনারা মূল জিনিসটা মনে রাখলেই হলো। কেমন? মূল জিনিসটা মনে রাখার কি দরকার? আপনারা সব পণ্ডিত মানুষ, আপনারা নিজেরা নিজেরাই ভালো করে পড়ে আপনারা সুন্দর করে নোট করে নেবেন, তবেই তাহলেই হবে। এখন বঙ্কিমচন্দ্রের যে বাংলা ভাষা প্রবন্ধের গদ্য রীতি, এটা গদ্য রীতি। যেরকম একটা সময় আপনারা জানেন এই জায়াটাকে, জায়া, জায়া কার নাম? জায়া আছেন নাকি? আপনাদের নাম দিবেন তো। ওই যে যখন আপনারা নাম দিবেন, যেরকম এই যে আমাদের উজ্জ্বল নাম দিয়েছে, শরীফ নাম দিয়েছে, নাহিদ হাসান নাম দিয়েছেন। কেমন? আপনাদের নাম দিলে সুবিধা হবে। নাম দিলে অনেকে দেখি শুধু নাম্বার দেওয়া, তারা তো যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি তাহলে তো আমি বুঝতেই পারবো না আপনার নাম কি। এই জাফরিন সুলতানা, জাফরিন আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, গুড, আপনি আছেন। তা আপনারা বলছিলাম যে বঙ্কিমচন্দ্রের বাংলা ভাষাটিকে আপনি একটু পড়েছিলেন একবার? না স্যার। সময় পাননি, কোনো অসুবিধা নাই। এই ইমাম হোসেন, ইমাম, ইমাম আছেন? ইমাম হোসেন, জি স্যার, জি স্যার। আপনি বাংলা ভাষাটা পড়েছেন? স্যার পড়তে তো পারি নাই স্যার। আচ্ছা, ব্যস্ত ছিলেন তাই না? একটু তো পড়তে হবে যে, না পড়লে কি জি করে স্যার, বুঝবেন? জি স্যার, অবশ্যই পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু পড়তে হবে। জি জি। এটা পড়বেন। এই এই যে জিরো নাম্বার দিয়ে কে, এই নাম নাই কেন? এই 01645189332 কে? এ আছে নাকি ক্লাসে? এই নাম্বার দেওয়া কার এটা? স্যার আমরা পড়েছি, এবার আপনি একটু বলেন। কিন্তু ওই যে আপনার নাম কই? নাম ছাড়া আমি তো আপনাদের নাম ডাকতে পারবো না। আপনি আপনি নাম দিবেন অবশ্যই। আমি ক্লাসে কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করব, এর কারণও আছে। জি স্যার। আমি জানি আপনারা অনেক ক্লাসে ঢুকে ক্লাসে থাকেন না। যারা থাকবেন না তারা অযথা ক্লাসে ঢোকারই দরকার নাই। তো সেই জন্য জি কিন্তু স্যার, আমি ঠিক। আমি আমি জানি, এগুলো জানি, আমি বিদেশেও ক্লাস নিই তো। ফলে আপনারা কারা থাকবেন আমি কিন্তু ওই ক্লাসে চট চট করে জিজ্ঞাসা করব। সো আপনারা সবাই নাম দিবেন, মনে থাকবে? জি স্যার। এই জি স্যার। রাসেল, রাসেল আছেন? রাসেল, রাসেল, SNK রাসেল। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আছি স্যার। রাসেল, রাসেল, গুড। এই আপনি ওই যে বাংলা ভাষাটা পড়েছিলেন? স্যার সরি স্যার, আমি পড়তে পারি নাই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বইতে আছে, আপনি একটু পড়ে নেবেন। পড়লে হয় কি, আমি কেন কথাটা বলছিলাম, যে আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন বাংলা ভাষা প্রবন্ধটা লেখেন, তখন আগে তো সম্পূর্ণ সাহিত্যটা ছিল সংস্কৃত ভাষা কেন্দ্রিক, এবং সংস্কৃত পণ্ডিতরা সংস্কৃত শব্দমালার বাইরে বাংলাকে চিন্তাই করতেন না। মানে তখন বাংলা ছিল নাই বলা চলে, সংস্কৃত শব্দ দিয়েই এই বাংলাটাকে চিন্তা করত। তখন আপনাদের, তখন কিন্তু প্রথম যে
এই রামরাম বসু তিনি একটি চমৎকার লেখা লিখেছিলেন। তিনি প্রথম তার উপন্যাসে এই চলিত ভাষার ব্যবহার করেন। পরবর্তী কালীপ্রসন্ন সিংহ, তখন এই নিয়ে চারদিকে আসলে হইচই পড়ে যায় যে এইটা ইতরের ভাষা বলেও কিন্তু সম্বোধন করা হয়। অর্থাৎ দুটো গ্রুপ ভাগ হয়ে গেল। একটা ছিল হলো চলিত ভাষা, অর্থাৎ যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষার পক্ষে, আর একটা ছিল বইয়ের ভাষা, মূলত সংস্কৃত ভাষা। এই বিষয়টা নিয়ে কিন্তু বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধটা লিখেছিলেন এবং তিনি শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত দিয়েছিলেন যে মধ্যপন্থা অবলম্বন করা। এটাই কিন্তু এই যে সেকালে কিন্তু এই ধরনের প্রবন্ধ লেখাটা অত সহজ ছিল না। আমি যে কালের কথা বলছি, বাংলার মান মর্যাদা তো এরকম ছিল না। আজকে আমাদের রাষ্ট্রভাষা বাংলা, তখন তো ইংরেজরা ছিল, তাই না? আর মুদ্রণ যন্ত্র বর্তমানে এরকম ছিল না। তো সেই কালে যে বাংলা ভাষার গঠন চলছিল, বাংলা গদ্যের গঠন চলছিল, যে দুটো তিনটা গ্রুপ ছিল, তাদের সবাইকে নিয়ে কিন্তু এই বাংলা ভাষা প্রবন্ধটা রচনা করেছিলেন। সেই জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম এইটা আপনারা সবাই পড়ে আসবেন। পড়ে আসলে আমি যখন ক্লাসে থাকবো আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, সবাই আপনারা পড়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা প্রবন্ধের শ্রেণী বিভাগের দিকে একটু যাই। প্রবন্ধ কয় প্রকার আপনারা সবাই জানেন? বলেন তো, কে কি জানেন? কয় প্রকার বলেন, যে কেউ, এনিওয়ান? 2 প্রকার। 2 প্রকার স্যার। 2 প্রকার। আমি দুইটা দিয়ে গেছি সকালে আচ্ছা, কথা বলা যাবে না। 2 প্রকার বা 4 প্রকার যাই বলেন, বাইরে থেকে কথা বলা যাবে না, বন্ধ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, 2 প্রকার। আমরা স্যার কিন্তু 2 এই যে, প্রকার। হ্যাঁ রাইট, 2 প্রকার। একটি হচ্ছে তন্ময় প্রবন্ধ, বোঝাই যাচ্ছে বস্তুনিষ্ঠ। আর এটা হচ্ছে মনময়, অর্থাৎ ভাবনিষ্ঠ। মনময় যেটা এই একে এই সবাই বন্ধ করতে হবে। এই মানে কথা যেন শোনা যায় না, শোনা যাচ্ছে না কিন্তু বাবা, সবাই মিউট করবেন। যে কথা বলবে সে আনমিউট করে নেবেন। এই যে তন্ময় প্রবন্ধ এবং মনময় প্রবন্ধ, এটা কিন্তু এই শব্দের মধ্যেই বোঝা যাচ্ছে। অর্থাৎ ফর্মাল অর ইনফরমেটিভ এসে, যে অর্থাৎ ইনফরমেটিভ মানেটা কি? এটা বোঝাই যাচ্ছে যে বিভিন্ন রকম ইনফরমেশন নিয়ে আমি যদি একটা বা আপনি যদি একটা প্রবন্ধ লেখেন, বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে আপনি একটা সিদ্ধান্ত উপনীত হলেন। এটাকে বলে বস্তুনিষ্ঠ, যে অর্থাৎ যে বস্তু, তথ্য। এই বস্তু মানে তো আর কাঠ টাট এগুলো না, অর্থাৎ সাহিত্যের যে বস্তু বা লেখার যে বস্তু, অর্থাৎ বিভিন্ন, মনে করুন যে আপনারা বিভিন্ন গবেষকের হয়তো 20টা 30টা, কেউ 100টা বই, দেশ বিদেশের বই ঘেটে আপনি একটা প্রবন্ধ লিখলেন। এটাকেই বলে বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ, অর্থাৎ ইনফরমেটিভ এসে। এখানে কিন্তু আপনি কোন উদ্দেশ্যে রচনা করবেন সেটা আপনাকে বলতে হবে, আপনি কেন রচনা করবেন তা বলতে হবে, আপনার গবেষণার পদ্ধতিটি কি তাও বলতে হবে, এবং আপনি কি বলতে চান, আপনি কি মেসেজ দিতে চান সেটাও কিন্তু বলতে হবে। এটা যদি আপনি বলতে না পারেন তাহলে কিন্তু আপনার প্রবন্ধ হবে না। অর্থাৎ অনেকগুলো বই থেকে আপনি তুলে দিলেন একটা কিছু, প্রবন্ধ হলো না, হবে না। অর্থাৎ আপনার যেটা মেসেজ, আপনি কি বলতে চান সেটা কিন্তু অবশ্যই আপনাকে বলতে হবে। এটা হলো একটা। আর একটা হলো কি জানেন? ভাবনিষ্ঠ। ভাব মানে বোঝা যাচ্ছে মনময়, আমার মনের মাধুরী দিয়ে, মনোজগৎ দিয়ে আমি একটা কিছু লিখব, সেটা সম্পূর্ণ লেখকের বক্তব্য। এবং যিনি লেখক, তিনি লিখবেন, তিনি অবশ্যই এটা মেসেজ থাকবে এখানেও, কিন্তু মেসেজের বাইরে কোনো কিছু নেই। আপনি দেখেন যে 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ইংরেজদের প্রশংসা করেছেন, সারা কাল, যে ইংরেজদের সাহিত্য, তাদের
সংস্কৃতি সবকিছুই রবীন্দ্রনাথ তাদেরকে পছন্দ করেছেন। কিন্তু ৮০ বছর বয়সে এসে রবীন্দ্রনাথ দেখলেন যে না, ইংরেজ জাতির যে ইংরেজ জাতি, তাদের যে বক্তব্য, তাদের যে সাহিত্য কলা বা অন্যান্য কিছু, তার আড়ালে একটা রূপ তাদের আছে। সেটা হলো কি, এই যে শাসন করা বা মানুষের মুখে এক কথা বলা আর এক কাজ করা, যখন তারা যে আক্রমণ করেছিল বিভিন্ন দেশে, এই বিষয়গুলো কিন্তু রবীন্দ্রনাথকে পীড়া দিয়েছিল। ৮০ বছর বয়সে তখন তিনি সভ্যতার সংকট লিখলেন। এখানে কিন্তু রবীন্দ্রনাথের সারা জীবনকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা বলেছেন, বলে তারপরে ইংরেজদের বিষয়ে তিনি তার সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এটাই হচ্ছে সভ্যতার সংকট, যে এটা কিন্তু রবীন্দ্রনাথের শেষ লেখা, বুঝতে হবে। তে এই লেখায় তিনি ইংরেজ জাতির সবকিছু বিষয়ে তিনি খুব অল্প কথায় তিনি কিন্তু বর্ণনা করেছেন। অর্থাৎ বঙ্কিমের যে লেখা, দেখেন বঙ্কিম কিন্তু বিভিন্ন লেখকের লেখা তিনি সেখান থেকে কিন্তু নিয়েছেন, তারপরে উনি কি বক্তব্য দিতে হয় সেটা তিনি ব্যক্ত করলেন। এটাকে বলে বস্তুনিষ্ঠ, তাই তো? অর্থাৎ তন্ময় প্রবন্ধ। আবার বঙ্কিমচন্দ্র কিভাবে লিখলেন? তিনি তার জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা, এখানে কিন্তু কোনো লেখকের একটি শব্দও তিনি ব্যবহার করেননি, একটা লাইন তো দূরে থাক, একটি শব্দও নেননি। এটা একটা ক্রিয়েটিভ লেখা, কিন্তু তারপরও এটি কিন্তু প্রবন্ধ এবং গুরুত্বপূর্ণ প্রবন্ধ। তো বোঝা গেল যে তন্ময় প্রবন্ধ এবং মন্ময় প্রবন্ধ কাকে বলে, আপনারা বুঝেছেন? বলেন, মনে থাকবে? জি জি স্যার। স্যার। আপনারা আগেই জানতেন। তাহলে পারে মোটামুটি আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন। এর ভিতরে আরো যে বাংলা সাহিত্যে কারা কারা লিখেছেন সেগুলো মোটামুটি দেওয়া আছে, কেমন? আপনি একটু পড়ে নেবেন। এখন বাংলা প্রবন্ধ, বাংলা প্রবন্ধ আমি এর আগেই কিন্তু আপনাদের আমি একটু বলেছিলাম ক্লাসে। বাংলা প্রবন্ধের যে উন্মেষ ঘটে আমরা জানি যে 19 শতকের প্রথমার্ধে, অর্থাৎ যে 19 শতকের যখন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ ইংরেজরা কেন প্রতিষ্ঠা করেছিল, কারণটা কি জানেন আপনারা? জানেন কিন্তু বলছেন না, শুনে রাখেন। সেটি হলো যে ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য। এটা কিন্তু বাঙালিদের জন্য করে না ইংরেজরা। ইংরেজরা অত অত মানে না আর কি, অত বুদ্ধি হালকা না। কারণটা কি, বাংলায় শাসন করতে হলে এদের তো ভাষা জানা দরকার, নাহলে তো শাসন করা যায় না। তখন ইংরেজরা কি করলেন? ইংরেজরা কলকাতাতে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করলেন। শুধুমাত্র সেখানে বাংলা ভাষায় শেখানো হতো না, ওখানে অনেক ভাষা এবং অনেক জ্ঞান চর্চা করানো হতো। এটা সম্পূর্ণ করা হয়েছিল ইংরেজ কর্মচারীদের জন্য, যারা ব্রিটিশ থেকে আসতো, তাদের এখানে লেখাপড়া শিখিয়ে তারপরে এদেরকে এই শাসন কাজে এদেরকে ব্যবহার করার জন্য। এরপরে দেখা গেল কি ইংরেজ কর্মচারীদের সাথে অনেক বাঙালিও কিন্তু কাজ করতেন। তো সেখানে সরি স্যার, শুনতে পাচ্ছি না। স্যার আমরা কিছু শুনতে পাচ্ছি না, আপনার কথা আসছে না। স্যার কি জয়েন আছে? সম্ভবত স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। আমার ভিডিও অন। আমরা কিছু শুনতে পাচ্ছি না, স্যার মনে হয় চলে গেছে, আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্ক। ডিসকানেক্ট হলে লাইন কেটে যাবে। হোস্ট যদি ডিসকানেক্ট হয় লাইনটা কেটে যাবে।
স্যার হয়তো গোলাযোগ সমস্যার কারণে আবার আসতেছে, একটু অপেক্ষা করি সবাই। এটা কি স্যারের অ্যাসিস্ট্যান্ট নাকি? ইনি আমাদের সাথে পড়াশোনা করে, অ্যাসিস্ট্যান্ট না। অ্যাসিস্ট্যান্ট বললো কে? যেটা মনে করেন আর কি, অ্যাসিস্ট্যান্ট হলে অ্যাসিস্ট্যান্ট, যদি মনে হয় যে কামলা কামলা। অ্যাকচুয়ালি আমরা কাউকে এভাবে কথা বলবো না আর কি। সবাই এখানে আমাদের ভাই, সবাই আমাদের বন্ধু, সবাই আমাদের সিনিয়র এবং সবাই আমাদের সমান, এরকম মনে করবো আর কি। কে অ্যাসিস্ট্যান্ট কে কি এগুলো বলে অ্যাকচুয়ালি কারো মনে কষ্ট দেওয়া অথবা মানে কষ্ট ইনসাল্ট করা ঠিক না আর কি। কিছু নাই ভাই, আমি আপনি পলিটিক্যাল সায়েন্সের সিআর বলছিলাম। ভাই এটা ইজিলি নেন ভাই, ফাইজলামি করে বলছে, এটা কিন্তু মন খারাপ করে না। আমি জানি আপনি মন খারাপ করেন নাই। তারপরে মন খারাপ get it to understand. কেন মন খারাপ করবো বলেন? জি, না আমি আপনার ফেস দেখে বুঝতে পারছি আপনি এটা ইজি নিছেন। আমার ভালো লাগছে ব্যাপারটা। যদি দুষ্টামি না করে করবে কে? জি 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 ভাই, আমার ভালো লাগছে আপনি এটা ইজি নিছেন, এটা আমার অনেক ভালো লাগছে। যদি ভাই নাম কি? ভাই নাম কি? যদি না থাকে আমরা কি করি? বলছিলাম ভাই। ভাই আমি তৌকিদ, ইসলামিক স্টাডিজ। ও, আমি পলিটিক্যাল সায়েন্সে ভাই। ও আচ্ছা আচ্ছা, ভালো লাগলো পরিচিত হয়। তা আপনার গেট আপ কিন্তু সেই, মনে হচ্ছে আপনি একজন পিএইচডি হোল্ডারেরই কাছের কেউ। মন খারাপ করার কিন্তু কিছু না। ভাই ক্লাস কি শেষ নাকি? সবাই শুধু আলাপ করে। না, স্যার চলে গেছে তো আমরা সময় কাটাচ্ছি, স্যার আসলে আবার আমরা জয়েন হয়ে যাব, সমস্যা নেই। মানে এখন সবাই তুমি কি মাত্র আসলে? লাঞ্চ আরে টাইম ভাই, আমি অন করে দিয়ে এই দেখ বই খাতা কলম নিয়ে বসে পড়ছি, এই যে দেখ। আচ্ছা, এমন তো আমি সারা এখন কথাই যাইতে পারলাম না। এতগুলো পণ্ডিত থাকতে একজন ক্লাস নিলেই তো হয়। তুমি নাও, আমি ক্লাস নিব নাকি? খারাপ হয় না। ইমন ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতেছি। স্যারের কি কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার কাছে? কাইন্ডলি একটু ফোন দেন না, দেখেন কি অবস্থা স্যারের। আছে তো। কল দেন, দেখেন স্যার আবার কি বিপদে পড়লো নাকি। আচ্ছা আমি স্যারকে ফোন দিচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে। এই চামটা হয়ে গেছে পণ্ডিত। আর স্যার যেগুলো পড়াচ্ছে আলহামদুলিল্লাহ, এগুলো আমি ফাজিল কোর্স কমপ্লিট করছি, তো সেই কোর্সে সবগুলো কমপ্লিট করেছি আর কি। গত বছরই পড়া, এগুলো সবগুলোই পড়া আর কি। লাল লাল দেখা না রক্ত সিদ্ধ হয়নি। এই নাসিম বল। এ ফরিদ ভাই কি আছেন? জি ভাই। সাহেব, স্যার বাংলা প্রবন্ধ ছিলেন। স্যার কোন বাংলা প্রবন্ধ, প্রবন্ধ কি পড়াচ্ছিলাম বলেন? বাংলা প্রবন্ধ পড়াচ্ছিলেন। প্রবন্ধের শ্রেণীবিভাগ করাইছেন, প্রবন্ধের শ্রেণীবিভাগ। কলকাতায় সেটা বলতেছিলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তাহলে ইংরেজ কর্মচারীদের আমরা বলছিলাম যে ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য ফোর্ট উইলিয়াম কলেজে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এখানে 1800 সালে অন্যান্য বিভাগ খোলা হলেও বাংলা বইয়ের অভাবে 1800 সালে কিন্তু বাংলা বিভাগ খোলা হয়নি। তো উইলিয়াম কেরিকে এর অধ্যক্ষ নিয়োগ করে, যা আমরা জানি যে উইলিয়াম কেরি বাংলা কার কাছে শিখেছিল? উইলিয়াম কেরি বাংলা ভাষা ছিল রামরাম বসুর কাছে। কেমন? রামরাম বসু অত্যন্ত আধুনিক পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি একাধারে বাংলা, বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরেজি ভাষায় পণ্ডিত ছিলেন। তো ইনার কাছেই কিন্তু প্রথমে বাংলা শিখেছিলেন। এখন আর একজন হলো রামরাম বসু, তিনি অত্যন্ত কট্টর সংস্কৃত পণ্ডিত। এদের হাত দিয়েই কিন্তু বাংলা ভাষার প্রথম বই রচনা করাই হচ্ছে উইলিয়াম কেরি। এই তখন থেকেই আমরা জানি যে মূল বাংলা যেটা, সেটা না হয়ে একদম সংস্কৃত ঘেঁষা এই বাংলা বই লেখা হয়। এবং আগেকার বাংলা বইতে যে সকল শব্দ যে শব্দগুলো সাধারণত বাংলায় আসে না, এই ধরনের শব্দ দিয়েই কিন্তু গদ্য রচনার সূত্রপাত। তো যাই হোক, ফোর্ট উইলিয়াম কলেজে এরপরে আমরা জানি রামমোহন রায়ের যে ধর্ম চিন্তামূলক রচনা,
দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভার, এই সমস্ত বিষয়ের মাধ্যমে কিন্তু বাংলা প্রবন্ধের একটা ভিত্তি রচিত হয়। 19 শতকেই বাংলা গদ্য ব্যক্তির চিন্তা ও আত্মপ্রকাশের পরিপূর্ণ। অর্থাৎ এই প্রবন্ধতে যেরকম ব্যক্তির চিন্তা থাকে, একই দিকে আবার সামষ্টিক যে আত্মপ্রকাশের পরিপূর্ণ বাহন, এটা কিন্তু প্রবন্ধে আমরা লক্ষ্য করি। এরপরে আমরা দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, রামগতি ন্যায়রত্ন, এদের যে লেখাগুলো, প্রবন্ধগুলো, এতে প্রবন্ধ সাহিত্য কিন্তু বাংলা সাহিত্যে স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে ওঠে। পরবর্তীকালে আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র, প্রমথ চৌধুরী সহ অনেকেই এই প্রবন্ধ সাহিত্যকে এগিয়ে নেয়। এখন বাংলাদেশের প্রবন্ধটা হলো, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে এই বাংলায়, পূর্ব বাংলায়, তৎকালীন পূর্ব বাংলা ব্রিটিশ আমলে 47-এর আগে কিন্তু একটা ভিন্ন জ্ঞানের জগৎ তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। তো সেখানে এই এস কে ফরিদ, এস কে ফরিদ ফরিদ ক্লাসে ঢুকতে হলে সুন্দর করে জামা কাপড় পরে, শার্ট পরে ঢুকবেন। ক্লাস তো, তাই না? এখানে আমরা অনেকেই থাকি, এগুলো আমাদেরকে নিয়ম মেনে চলা উচিত সবারই। থ্যাংক ইউ। ফরিদ, তুমি ওটা ইয়ে করো, মিট করো। তে যাই হোক, তো তখন একটি পত্রিকা, শিখা পত্রিকা, যেটি 1269 বঙ্গাব্দের মাধ্যমে যে মুক্ত বুদ্ধির যে চর্চা, সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গড়ে ওঠে। এরপরে আমরা জানি যে বাঙালি মুসলমান সমাজ আধুনিক বুদ্ধি ও গভীর চিন্তা সম্বলিত প্রবন্ধ রচনায় মনোনিবেশ করেন। এই পর্যায়ে লেখকদের মধ্যে কাজী আব্দুল ওদুদ, মোতাহার হোসেন চৌধুরী, আব্দুল কাদির, আবুল ফজল প্রমুখ উল্লেখযোগ্য। আব্দুল করিম সাহিত্য বিশারদ, মোহাম্মদ শহীদুল্লাহ কাজী, মোতাহার হোসেন, মোহাম্মদ এনামুল হক 1947-এর দেশভাগের পূর্বেই এই বাংলায়, অর্থাৎ পূর্ব বাংলায়, একটি স্বতন্ত্র প্রবন্ধ শৈলীর ভিত্তি কিন্তু এদের হাত দিয়ে কিন্তু গড়ে ওঠে। 47 পরবর্তী দেশভাগের পরে আমরা দেখি যে এই বাংলার যে সমাজ, সংস্কৃতি, রাজনীতি, এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে সাহিত্য, এখানকার নদী নালা সহ শুরু করে সবকিছুই একটু ভিন্ন, তা লক্ষণীয়। এক্ষেত্রে আমরা জানি যে প্রাবন্ধিকের মধ্যে আমাদের আবু জাফর শামসুদ্দিন, রণেশ দাশগুপ্ত, শওকত ওসমান, আব্দুল হক, সৈয়দ আলী হাসান, মোহাম্মদ আব্দুল হয়, মুনির চৌধুরী, এদের হাত দিয়ে কিন্তু আমরা প্রবন্ধ সাহিত্যটা পেয়ে যাই। পরবর্তীকালে আরো অনেকের নাম আছে, আপনারা ভালো করে পড়ে নেবেন। এই প্রবন্ধের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আজকের ক্লাস প্রবন্ধের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। মানে আমার প্রশ্ন আছে। বলেন। তাইজুল সরি ইসলাম, সরি তাইজুল, স্যার। বলেন। স্যার না, কোনো প্রবলেম নেই, ঠিক আছে স্যার। স্যার, কে? হ্যালো ফারুক স্যার। ফারুক সাহেব বলেন। স্যার, আমি একটু পরে আসছি। যেমন স্যার আপনি আগে বলছিলেন ছোট গল্প, উপন্যাস, এগুলোর একটা ব্যাখ্যা দিছিলেন স্যার। প্রবন্ধটা অল্পের মধ্যে প্রবন্ধের বিষয়বস্তু, প্রবন্ধের লক্ষ্য, প্রবন্ধের উদ্দেশ্য বা প্রবন্ধ কি, একটু 4-5 লাইনের মধ্যে স্যার একটু বললে একটু ভালো হয়। আপনি কি বোঝেননি তাই বলেন। স্যার, প্রবন্ধটা কি, এই প্রবন্ধ কি বোঝায়, এইটুকু আর কি স্যার। এই প্রবন্ধ কি, এটা একটু বলে দেন তো কে কেউ। প্রবন্ধ কি, এটা একটু বলে দেন। স্যার পার্সোনালি গ্রুপে এসএমএস করে বলে দিব না, আমাদের ডিপার্টমেন্টাল গ্রুপে। স্যার আপনি আগান।
স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার একটু আউট কোশ্চেন স্যার, কিছু মনে না করলে স্যার প্রশ্নটা করতে পারি স্যার। আউট কোশ্চেন মানেটা কি বুঝলাম না, বলেন। স্যার আমি টপিকে থেকে একটু আউটে যা স্যার একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম স্যার, যদি একটু বলেন কাইন্ডলি। বলেন বলেন বলেন। স্যার এই সাবজেক্টে যে আপনাদের স্যার আপনার বইটা যেটা আমরা পড়ি, যেটা বাংলা ভাষা ও সাহিত্য 1 স্যার, বইটা খুবই ভালো। কিন্তু স্যার যদি স্যার একটু মানে রেফারেন্স হিসেবে বা এক্সট্রা কিছু স্যার, এই যে যেমন সাহিত্যের স্বরূপ বিন্যাস গুলো, যেমন কবিতা, এগুলোর ব্যাপারে স্যার আচ্ছা একটু আচ্ছা, বলি যদি বলি detail- বলি 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 এই শোনেন শোনেন, আর আমার বোঝা শোনেন, আমি বলি। সেটি হচ্ছে কি, এই যে বইটা দেওয়া হয়, যে এটা তো আর আপনাদের জন্য রচিত না, কেমন? তো সেই জন্য আপনারা এই বইটাকে পুরোপুরি এটা ডিপেন্ড করবেন না। আপনারা আরো রেফারেন্স বই যত পারেন পড়বেন, এতে অসুবিধার কিছু নেই। আপনি তো এটাই স্যার আমি জিজ্ঞেস বাংলা করছেন। ডিপার্টমেন্টের স্যার। আচ্ছা বাবা, ঠিক আছে, বুঝলাম। সেই যে ডিপার্টমেন্ট হোক, এখানে সব এক, এই ক্লাসে সবাই এক। তার ঘটনা হচ্ছে যে এখানে এখানে শুধুমাত্র বিএবিএসএস এর জন্য ছোট করে কিছু লেখা আছে, এখানে অন্যান্য জায়গা থেকে নিতে আপত্তির তো কিছু নেই। আমি তো আগে ক্লাসেই বলেছি, কেমন? স্যার কয়েকটা রেফারেন্স বই যদি স্যার দিতেন স্যার, মানে একটু নামটা দিতেন স্যার, কাইন্ডলি একটু উপকার হইতো স্যার। রেফারেন্স বই দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। জি স্যার, ধন্যবাদ স্যার। আর এই ফারুক সাহেব, জি স্যার। ফারুক সাহেব, আপনি বুঝতে পারেন নাই, তাই না? জি স্যার, জি স্যার, আমি একটু পরে আসছি স্যার। আপনি পরে আসছেন। জি স্যার। তা প্রথম দিকে এই কথা বলে না তো কেউ। এই জয়া বন্ধ করেন একটু। আচ্ছা, প্রবন্ধটা কি, এই বিষয়টা হলো আমাদের ফারুক সাহেব জানতে চেয়েছেন। প্রবন্ধ বলতে আমরা সাধারণত এমন এক ধরনের গদ্য রচনাকে বুঝি, যা আলোচনার মাধ্যমে কোনো বিশেষ বক্তব্য, দৃষ্টিভঙ্গি কিংবা বিষয় অন্তর্গত বক্তব্যকে উপস্থাপন করে। এইটুকুনকে বুঝা গেল ফারুক সাহেব, জি স্যার, আমি জি যা স্যার, বললাম? জি স্যার, উদ্দেশ্য আছে স্যার, আর কি এটা বুঝলাম। আচ্ছা, গুড, ভালো বুঝছে। চিন্তা এবং যুক্তির পরস্পর মিলনে জি পাঠককে একটি সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করে। আমি জি সহজ করে বলে দিই ফারুক সাহেব, জি 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 স্যার। আপনি প্রথমে ক্লাসে ঢুকবেন, পরে ঢোকেন কেন? আপনার তো খুব সিরিয়াস মানুষ। শোনেন, প্রথম কথা হচ্ছে যে আমরা জানি কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, এগুলোকেই সাধারণত সৃষ্টিশীল সাহিত্যের আঙ্গিক মনে করা হতো, কেমন? জি প্রবন্ধকে প্রথম দিকে সাহিত্যে ঠিক এরকম ভাবে কেউ স্থান দেয়নি প্রথম দিকে। জি দিলেও এটাকে দ্বিতীয় শ্রেণীর সাহিত্য রূপ মনে করা হতো। ইংরেজি এসে শব্দ থেকে বাংলায় প্রবন্ধ শব্দটি এসছে। জি তো এখন প্রবন্ধটা কি? প্রবন্ধ যদি আপনি লিখতে চান, প্রবন্ধ হচ্ছে যে কিছু প্রবন্ধ আছে, যেরকম অনেকের লেখা হতে পারে, 10টা বই আপনি পড়লেন, 50টা পড়লেন, আপনি একটা কিছু নিয়ে লিখতে চান। জি তো অনেকের মতামত আপনি পরীক্ষা নিরীক্ষা করে জি তাদের মতামত দিয়ে জি এরপরে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করলেন। জি অবশ্যই একটা মেসেজ থাকতে হবে আপনার, জি আপনি কি বলতে চান। জি এটা একটা প্রবন্ধ। এটাকে বলে, এরা সব বলতে পারে, এই শরীফ এটাকে কি প্রবন্ধ বলে? বস্তুনিষ্ঠ, তাই না? বস্তুনিষ্ঠ প্রবন্ধ। আবার আপনাদের ওই জন্য প্রবন্ধ পড়তে বলেছিলাম। আবার দেখেন যে কিছু সৃষ্টিশীল প্রবন্ধ আছে, কিন্তু সেটা প্রবন্ধ, সেটা কিন্তু ছোট গল্প না। জি চেনার কৌশল থাকতে হবে যে তাহলে ছোট গল্প না কেন। এক রাত্রি খুব বড় লেখা না। জি সভ্যতার সংকট থেকে বড় লেখা কিন্তু বেশি কলেবর কিন্তু এক রাত্রিতে নেই। তবে সভ্যতার সংকট কিন্তু ছোট গল্প না, প্রবন্ধ। এর জন্যই আমি আপনাদেরকে পড়তে বলেছিলাম যে কেন প্রবন্ধ, কেন এটা ছোট গল্প না। আবার দেখা গেল কি যে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট লিখেছেন, একটি বিষয় নিয়ে তিনি লিখেছেন।
ওখানে দেখবেন যে ইংরেজদের বিষয়ে তার যে ধ্যান ধারণা ছিল, সারা জীবনের যে ধ্যান ধারণা ছিল, এই 80 বছর বয়সে, এটা হলো রবীন্দ্রনাথের শেষ লেখা, 80 বছর বয়সে উনি ইংরেজকে দেবতার আসনে বসিয়েছিলেন, যে তাদের চিন্তা চেতনা, তাদের ভাবনার জগৎ, তাদের সৃষ্টিশীল মানবতাবোধ সবকিছুই রবীন্দ্রনাথকে আকৃষ্ট করেছিল। কিন্তু শেষ বয়সে তাদের মধ্যে একটা ঔপনিবেশিক মানসিকতা, বা অর্থাৎ শাসন করা শোষণ করা একটা যে মানসিকতা আছে, এই যে বিষয়, এই জায়গাটা রবীন্দ্রনাথকে আঘাত করেছিল। এটাকে রবীন্দ্রনাথ মেনে নিতে পারেন নাই, কিন্তু এটা তার নিজের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাই তিনি বর্ণনা করেছেন এবং তিনি এটাকে একটা মেসেজ দিয়েছেন। এই তো এটা আপনারা ভালো করে পড়বেন। জি স্যার, বুঝেছেন? জি 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 স্যার, বুঝেছি। সামনে ক্লাসে আমরা কি পড়বো? সামনের ক্লাসে বলেন নাকি এটাই পড়বো নাকি কবিতাটা পড়বো? কোন কবিতা? সামনের ক্লাসে তো স্যার কবিতা আছে, কবিতা তো ওখানে 5টা আছে মোট। স্যার না, না। বলছিলেন বাতায়ন পাশে গোবাক তরুর সারি। আচ্ছা, গুড। বাতায়ন পাশে গোপাক তরুর সারি আর সভ্যতার সংকট, এই দুটো আপনারা ভালো করে পড়ে আসবেন ক্লাসে, ঠিক আছে? জি এই স্যার। ক্লাসটা খুব দ্রুত সাহিত্য শেষ হয়ে যাবে, এরপর আমরা ভাষা ক্লাসে চলে যাব। জি স্যার। সবাইকে শুভরাত্রি। জি স্যার, আসসালামু শুভরাত্রি। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ স্যার।